প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আপনারা দেখেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। আপনারা যারা কিছুটা খোঁজ খবর রাখেন, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে আজকে একটি খবর ছাপা হয়েছে। গার্ডিয়ান বলছে, একটি বিশ্লেষণধর্মী মতামত, যে বাংলাদেশে জঙ্গিবাদের কার্যক্রম অনেকটাই ব্যাকফুটেড ওয়ার্ক বলছেন, এবং তারা কেন বলছেন সেটি নিয়ে হয়তো আমরা কথা বলবো, এবং জঙ্গিবাদী কার্যক্রম বাংলাদেশে আসলেই ব্যাকফুটেড কিনা সেটা একটু বলবো। এবং সাম্প্রতিক সময় আপনারা জানেন যে আল জাজিরা টেলিভিশনের নাম দিয়ে নতুন একটি লোকাল মেড ভিডিও আপলোড হয়েছে বাংলাদেশের ভেতর থেকে, এবং আইএস নামধারী কেউ কেউ সেটি করেছেন, এবং ইতিমধ্যেই বেশ কিছু তথ্য তালাশ গণমাধ্যম যেমন করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও করছে, এবং আমরাও করছি, যে সেটা কোত্থেকে কারা কিভাবে করলেন তার কিছু বিশ্লেষণ হয়তো আমরা আজকের অনুষ্ঠানে করব। এবং এই ভিডিওটির নির্মাণ শৈলী, উপকরণ, আইডিয়া, আমরা যা কিছুই বিশ্লেষণ করি না কেন, যে একটি জায়গায় এসে আমরা দেখি যে এটি অনেকটাই জামাত ঘরানার এবং বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশন কিংবা ইসলামী টেলিভিশনের মানে এমন কর্মী যারা একসময় ছিলেন, এবং তাদের কাজ এটি অনেকটাই কেউ কেউ চিনেও ফেলেছেন, যে বিশেষ করে যে ধারা বর্ণনা দিয়েছেন সেটি থেকে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, আবারও সেই ধরনের বাংলাদেশে আইএস আছে এবং আইএস নেই, এরকম একটি বিতর্ক। কিন্তু গার্ডিয়ান যে কথা বলছে যে বাংলাদেশের জঙ্গিরা ব্যাকফুটে, আসলে ব্যাকফুটে কিনা, বা কেউ কেউ বলছেন যে এটি জঙ্গিবাদের আরেকটি নতুন কৌশল এবং কৌশল পরিবর্তনের একটা কোড নেইমও কেউ কেউ বলেছেন, বা জামাত ঘরানার কেউ কেউ সেটিও স্বীকার করেছেন। আমরা আজকে এই অনুষ্ঠানে বিশ্লেষণ করার চেষ্টা করব, এবং আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি যে জঙ্গিবাদ কৌশল পরিবর্তনের খেলা। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যাদেরকে পেয়েছি, বেনজির আহমেদ, মহাপরিচালক র্যাব স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং অনেকদিন পর আমরা পেয়েছি আজকে জাহাদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আপনার নতুন কর্মস্থল মানে শুভ হোক সেটিও কামনা করছি। আমরা আজকে পেয়েছি আমাদের মাঝে তিনি মিসবাহুর রহমান চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ঐক্য জোট। মাওলানা শব্দ তো আপনি বলতে চান না, সেজন্য সচেতন ভাবেই বললাম না। স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠানে শুরু করতে চাই। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই ফরিদ উদ্দিন মাসুদ আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গেও সংযুক্ত হব। স্যার, গার্ডিয়ান বলছে যে কৌশল পরিবর্তনের খেলা, আবার অনেকটা ব্যাকফুটেড বলছে। আমি আপনার কাছ থেকে একটু শুনে নিব, তারপর কি কৌশল সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরু থেকে কনফিডেন্ট ছিলাম যে বাংলাদেশে এই তথাকথিত যে জঙ্গিবাদী কার্যক্রম, এটি খুব একটা ডালপালা বিস্তার করতে পারবে না। আপনার খেয়াল আছে, আপনার এই চ্যানেলে বসে, এই স্টুডিওতে বসেই আমি শুরুর দিকেই 1 জুলাইয়ের পরে কোনো একদিন এসে কথা বলেছি। তখনও কিন্তু আমরা আস্থার সঙ্গে বলেছি যে এটি আমাদের দেশে কার্যকরী হবে না। আর যেটা আমরা জানি, আসলে এই যে জঙ্গিবাদী বিষয়টা আমাদের বাংলাদেশের সঙ্গে যায় না, আমাদের দেশের মানুষের সঙ্গে যায় না, বাঙালির সঙ্গে যায় না। এটি আসলে একটা বিজাতীয় সংস্কৃতি। এবং যদি আমরা ইতিহাসমুখী হই একটু সামান্য, দেখব যে বাংলাদেশে বা প্রধানত যদি আমরা লাস্ট 200 ইয়ার্স দেখি, তাহলে দেখব যে 60-এর দশকে সর্বপ্রথম আমরা এই জঙ্গিবাদীর এক ধরনের ঢেউয়ের মুখোমুখি হই। এটা আসে কিন্তু পশ্চিম বাংলা থেকে। কানু সান্যাল এবং চারু মজুমদার নকশালবাড়ি আন্দোলন, সেটা একসময় এখানে অনুপ্রবেশ ঘটে। এবং সেটা আমি বলবো যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ব্লা ব্লা ব্লা, এটা লাল পতাকা, নীল পতাকা, সবুজ পতাকা, আপনারা সব জানেন এগুলো। তো দক্ষিণ বাংলায় এটা আমরা বিস্তার অপচেষ্টা দেখি আমরা। এবং লিবারেশনের সময় এরা কিন্তু আমাদের মুক্তি সংগ্রামের সময় কিন্তু এরা আমাদের স্বাধীনতা যুদ্ধ সমর্থন করে নাই, মুক্তি সংগ্রাম সমর্থন করে নাই, অনেকেই ভিন্ন অবস্থান নিয়েছিল। মুক্তিযুদ্ধের পরে আমরা দেখি সিরাজ শিকদারের মাধ্যমে সর্বহারা পার্টির উত্থান, এবং সেটা ছিল কন্টিনিউশন অফ দ্যাট সেম মুভমেন্ট, যেটা পরবর্তী আমরা দেখি 70-এর দশকের মাঝামাঝি এসে সেটা নিস্তব্ধ হয়ে যায়। এর পরবর্তী যেটা দেখি আমরা 80-র দশক, তখন আবার দেখবেন যে আফগান ফেরত, যারা যুক্তরাষ্ট্রের পক্ষের আসামদের বিরুদ্ধে তালেবানদের হয়ে যুদ্ধ করেছিল আফগানিস্তানে, তারা বাংলাদেশে ফিরে এসে জঙ্গিবাদী সংগঠন হুজি গঠন করে। তার মানে কি, এগেইন বিজাতীয়, এটা কিন্তু আমার দেশের কোনো বিষয় না। আবার যদি আমরা দেখি 2004 সালে, তখন আমরা দেখব যে এই রিজিনাল যে জঙ্গিবাদ টেরোরিস্ট অ্যাক্টিভিটি কি বলে, আমাদের ভারতের সীমান্তের ওপারে কাশ্মীর এই এলাকা দিয়ে অনুপ্রাণিত হয়ে কিন্তু এখানে জেএমবি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একসময় নিস্তব্ধ হয়ে যায়। এখন যেটা দেখছি আমরা, যে 9/11-এর পর যে গ্লোবাল সিনারিও, তাতে করে
সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদের বিস্তার ঘটেছে। আমরা একটা বৈশ্বিক প্রেক্ষাপটে বসবাস করি এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া মিডল ইস্ট, যার পেছনে আমরা জানি যে ওয়েস্টার্ন অনেক কান্ট্রি জড়িত আছে বিভিন্নভাবে, এবং তার ফলশ্রুতিতে আইএস তৈরি হয়েছে এবং আইএস এবং প্লাস আল কায়দা, এই ধরনের জঙ্গিবাদী সংগঠনগুলো সারা বিশ্বে এখন, আইএস অবশ্য সারা বিশ্বে অপারেট করছে না, আল কায়দা সারা বিশ্বে অপারেট করছে, আইএস অপারেট করছে হচ্ছে ইনফ্যাক্ট ইরাক, সিরিয়া এই অঞ্চলে, তারা টার্কি এই অঞ্চলে অপারেট করছে। এবং এইটার একটা আমরা দেখব যে একটা ঢেউ আবার আছড়ে পড়েছে আমাদের এখানে, এবং এটাকে আমরা দেখেছি বাংলাদেশে কিছু হোম গ্রোন টেররিস্ট, তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফ্লুয়েসড হয়ে বাংলাদেশও কিছুটা করার চেষ্টা করেছে, যেটা এগেইন বিজাতীয়। তো যেহেতু এটা আমাদের জাতির যে বৈশিষ্ট্য তার সঙ্গে যায় না, সে কারণে আমরা শুরু থেকে কনফিডেন্ট ছিলাম, এবং আমাদের যে ঐতিহ্য রয়েছে আমরা দেখেছি বারবার এখানে চেষ্টা করা হয়েছে ক্ষত সৃষ্টি করার জন্য, জঙ্গিবাদের ক্ষত সৃষ্টি করার জন্য, এবং বারবারই তারা মুখ থুবড়ে পড়েছে। সো আমরা কিন্তু শুরু থেকে কনফিডেন্ট ছিলাম যে এটাও পড়বে। সো আপনারা দেখেছেন যে বিশেষ করে 1 জুলাই ঘটনার পর থেকে যেভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিকিউরিটি ফোর্সেস রেসপন্ড করেছে, এটা কিন্তু তাবৎ বিশ্ব অবাক বিস্ময় দেখেছে। কারণ আমি মনে করি যে আমাদের এই কয় মাসে জুলাই যে 3-4 মাসের যে হ্যান্ডলিং এটা অফ দি টেররিস্ট, এটা কিন্তু অনেক দেশের থেকে আমরা মনে করি যে আমরা অনেক ভালো পজিশনে আছে। এটা কিন্তু ক্রেডিট ডাজন্ট গো টু দি সিকিউরিটি ফোর্স, ল এনফোর্সেস, আমি মনে করি ক্রেডিট গোজ টু দি পিপল অফ দি কান্ট্রি। এবং স্যার জনগণের স্বতঃস্ফূর্ত একটা সহযোগিতা। স্যার আমি এই কারণে আমাদের দেশের নাগরিকদের কারণে, জনগণের কারণে কিন্তু এত দ্রুত এত রোবাস্ট সাফল্য এসছে, সঙ্গত কারণে তারা ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছে। স্যার এটি একটি দিক, আরেকটি দিক হচ্ছে পিন্টু ভাই আপনার কাছে আসি, যে যেহেতু গার্ডিয়ানের মতো এরকম একেবারে প্রভাবশালী একটি অনলাইন এই ধরনের বক্তব্য দিচ্ছে, পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল খুলে দেওয়ার ব্যাপারেও গার্ডিয়ানের 2টি লাইনের মধ্যে বলেছে যে তারা মনে করেন যে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত হওয়ায় এইটি তারা করতে যাচ্ছেন, অনেকটা 2 সপ্তাহ আগেই তারা করছেন, মানে এরকম বলছেন। পাশাপাশি আরেকটি জিনিস, যে নতুন একটি ভিডিও আপলোড হয়েছে এবং সেই ভিডিওটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের কিছুটা আগ্রহ, যে এত নজরদারির পরও কিভাবে সেই ভিডিও আপলোড হলো এবং কিভাবে এইগুলো মানুষকে উদ্বুদ্ধ করার কাজে ব্যবহার করছে, সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে পিন্টু ভাই, কারণ আপনি এই বিষয়গুলো লক্ষ্য করেন। আচ্ছা, আপনার প্রশ্ন 2টা ভাগ। একটি হলো আপনার এই জঙ্গিবাদ দমন, যেটা গার্ডিয়ান বলেছে, এটার সাথে আমার এত না, আমরা নিজেরাও বলি জঙ্গিবাদের অনেকটাই দমন হয়েছে। এই বিশেষ করে র্যাবের ডিজি তো উনি বললেনই ডিটেলস, সেই জায়গাটা আমি মনে করি যে আরও অনেক কিছু কাজ বাকি আছে। প্রথমত আমরা যাদেরকে ডিস্ট্রয় করতে পেরেছি এ পর্যন্ত, এরা অপারেশন লেভেলের লোকজন, তারা হিট করে, কিন্তু তাদেরকে যারা তৈরি করছে এই জাতীয় লোকজন এখনও ধরা পড়ে নাই। বিশেষ করে একজনই আপনার তামিম চৌধুরীকে আপনার ডিস্ট্রয় করার পর আমরা বলবো যে এটা আমাদের ধারণা জঙ্গিবাদ নিয়ে যারা আমরা একটু লেখালেখি বা গবেষণা করি, অলমোস্ট আপনার 50% কিন্তু ধ্বংস হয়ে গেছে। কারণ তামিম চৌধুরীর মেকানিজমটা খুব ভালো ছিল, সে খুব সহজেই আরেকজনকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে পারত। তো সেই ক্ষেত্রে তামিমকে ধ্বংস করা এটা কিন্তু শুধুই না, আমার সঙ্গে এই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একজন ডিপ্লোমেট বিস্ময় প্রকাশ করেছিলেন, যার সঙ্গে আমার কথা হয়েছিল 1 জুলাইয়ের পর দিন। ওনার একটা প্রশ্ন ছিল আমার প্রতি যে এইটা কতদিন চলতে পারে। আমি বলছিলাম যে উইদিন 6 মান্থস এটা আরেক ধরনের দৃশ্য দেখা যাবে। আটকে উঠেছিলেন অসম্ভব, চলতেই থাকবে। দেখেন আজকে সেপ্টেম্বরে এসে কিন্তু মোটামুটি আমি মনে করি 50%, যদিও আমাদের আইজি সাহেব বলছেন 80%, এটা হতে পারে, কিন্তু আমাদের হিসাবে 50% ধ্বংস হয়ে গেছে। এখন বাকিটা, এখানে তো উনি তো ব্যাখ্যাটা দিলেন, এই দেশে তো জঙ্গিবাদের জায়গা নেই, মানুষ যেহেতু আশ্রয় প্রশ্রয় দেয় না, কিছু পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন থাকে, সেটা আমি পরে আসছি। তো এখন জনগণকে আশ্বস্ত করা যায়, কিন্তু এটা আত্মতৃপ্তির ঢেকুর গিললে চলবে না, কন্টিনিউয়াসের পিছনে লেগে থাকতে হবে। কারণ একজন জঙ্গিও যদি বেঁচে থাকে, সেও কিন্তু বড় ধরনের হুমকি আজকাল। তার কারণ দেখেন, সারা বিশ্বের দিকে যদি তাকান, এখন জঙ্গি হতে হলে বা বড় রকমের ঘটনা ঘটাতে চাইলে আপনার
অস্ত্রের দরকার নেই, অর্থেরও দরকার নেই, আপনার ট্রেনিংয়ের দরকার নেই। আপনার মনোজগতে যদি আপনাকে ওয়াশ করা হয় যে আপনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন, আপনি একাই যথেষ্ট একটি বড় ধরনের ঘটনা ঘটাতে, যেটা আপনার ফ্রান্সের নিজ শহরে হলো, অরল্যান্ডোতে হলো। আপনি গাড়ি চালাতে জানেন, একটা সমাবেশের উপর গাড়ি উঠিয়ে দিলেন। এই যে ভিতরে ভিতরে যে জঙ্গি হয়ে ওঠা, এইগুলো যেন আর না হয়, সেই দিকেও আমাদের পিন্টু ভাই, আমি মানে আমার একটা প্রশ্নের আরেকটি অংশ ছিল যে আসলে আমাদের এত নজরদারির পরও আমরা যে ভিডিও আপলোডটি দেখলাম, বিশেষ করে সেই 14 মিনিটের সেই ভিডিওটি, স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে তাহলে এটি কিভাবে হয়? না, এটা ধরেন এটা তো এত সিরিয়াস কিছু না। এখান থেকে ভিডিও তৈরি হয়, তৈরি হওয়ার পর এটা আপনাকে আগে মেনে নিতে হবে যে এই দেশের কিছু ছেলে মেয়ে সিরিয়াতে আছে, কয়েকজন তো আছে, টার্কিতে আছে আছে এর মধ্যে তো এই যে আপনার বড় ধরনের একজনকে তো যুক্তরাষ্ট্র ড্রোন দিয়ে হত্যা করলো, আমাদের সাইফুল, যেটা আপনার এই কারণ বাজার থেকে তার আত্মীয় স্বজনরা অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাকে তো ওখানে ড্রোন দিয়ে হত্যা করতে হয়েছে। আমাদের যে লক্ষ্মীপুরের যে তাজউদ্দিন, সে ওখানে আইটি সেকশনে বড় রকমের একটা করতেছে, আপনার যে লক্ষ্মীপুরের তাজউদ্দিন। হ্যাঁ, তো ঢাকা বা এই দেশের কিছু ছেলে মেয়ে যারা নিজেদেরকে মনে করে আইএসের অনুসারী, তারা ওখানে যেই ছেলে মেয়েগুলো গিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে। এটা তো আমরা যতদূর জানি আপনার সব আগে থেকে রেকর্ড করে তারপর ওরা এটা আগেই পাঠিয়ে রেখেছিল। ইভেন এরা সব ভিডিও করে, ওদের তো ওই বোধ শক্তিটা নাই। একটা ভিডিও আপনি খিজির হায়াতকে যে আপনার জবাই করলো, এই ভিডিওটা দেখার মতো নয়, সেটা কিন্তু তারা পুরাটাই ভিডিও করেছে, আপলোডও করেছে। না, ওটা আপলোড করে নাই খিজির, যেটা আমরা পিডিবির সাবেক চেয়ারম্যান, তাকে যে জবাই করে হত্যা করেছে, পুরো দৃশ্যটাই ওরা রেকর্ড করেছে। এইগুলো এখন পাওয়া যাচ্ছে কোথায়? এই যে জঙ্গিদের যে আপনার ডেস্ট্রয় করা হচ্ছে, তারা যে ল্যাপটপ ভেঙে, পেন ড্রাইভ ভেঙে রেখে যাচ্ছে, তার মধ্যেও এই ওনারা কিছু কিছু বা কাউন্টার উদ্ধার করতে পারছে, ভালো কিছু ইনফরমেশন পাওয়া গেছে। হ্যাঁ, সো এটা এখান থেকে পাঠানো কঠিন কিছু না। এটা বসে বসে একটা ঘরের মধ্যে বসে বানিয়ে আপনার ইন্টারনেটে আপনার ওই অঞ্চলে যারা আছেন তাদের কাছে পাঠায়, তাদের সঙ্গে যে আপনার যোগাযোগ আছে, আপনার আইএসের এই যে মুখপত্র যে আমাকে তারা পাঠায়, তা আমাকে সেটা আপলোড করে। এটা তো আপনার ওই বাগদাদির আইএসের তো কোনো লস নাই। আমি যদি নিজেকে আইএস দাবি করে তার ওখানে কোনো বার্তা পাঠাই, সে যদি দেখে যা স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, তার তো সে তো এই দেশে খেলাফত বা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে পারবে না, এটা তারাও জানে, এবং তারা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে আসবেও না। তো এখানকার কিছু লোক যদি নিজের উদ্যোগে গিয়ে কিছু বলতে চায় বা তাদের টেরিটরি ঘোষণা করতে চায়, তো সমস্যা কি? তার তো লস নাই। বেনজির ভাই, এই যে এই জিনিসগুলো, যেমন আমাদের আরেকটি অনুষ্ঠানে আপনি এসে বলেছিলেন যে অতি উৎসাহী কিছু লোক, যে ময়মনসিংহে তিনি আইএসের নামে পোস্টার লাগাচ্ছেন, এবং এই যে অতি উৎসাহী যারা, তারা কিন্তু এই ধরনের জঙ্গিবাদের ফাঁদে পা দিচ্ছে। বা আমরা যে সমস্ত তথ্য তালাশ করেছি বা এই সাম্প্রতিক সময়ে যে ভিডিওটি আপলোড হয়েছে সেটির যে শিরোনাম, এবং কেউ বলছেন জামাত সংশ্লিষ্ট রাজনীতি যারা করেন, তারা বলছেন যে এটি একটি বার্তা, বিশেষ করে স্ট্র্যাটেজি চেঞ্জ করার একটা বার্তা, যে তাদের প্রচুর সংখ্যক কর্মীর দরকার বা তাদেরকে প্রশিক্ষিত করতে দরকার বা অস্ত্র দরকার, এরকম একটি বার্তা মেসেজ তারা রেখে যেতে চান। তো এগুলো মানে কিভাবে বন্ধ করা যায়, বা এরকম কি কোনো চেষ্টা আপনারা করেন? এটি আসলে তো আমরা বসবাস করি হচ্ছে একটা উন্মুক্ত বিশ্বে বসবাস করি, আর এই যে তথ্য বাতায়ন, এটা তো একেবারে উন্মুক্ত, আর আমরা এটা উন্মুক্ত রাখতেও চাই। এখন এটার প্রতি নিয়ন্ত্রণ যেরকম চায়নাতে আছে, নিশ্চয়ই আমরা চাইবো না ওরকম একটা নিয়ন্ত্রণ আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক, বা অন্য অনেক দেশে আছে যেখানে সবকিছু সেন্ট্রালাইজ, সেখানে নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা যেহেতু একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমরা চাই যে এই তথ্য বাতায়ন সবার জন্য উন্মুক্ত থাকবে। তো সেটার সুযোগ নিয়ে কেউ তো এটা অপচেষ্টা করতেই পারে। তো যেটা আমরা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে যে আমাদের যেটা সবার কর্তব্য হবে, আমরা ল এনফোর্সেস, সিকিউরিটি ফোর্সেস, এই দেশের সম্মানিত সকল নাগরিক, সবাইকে আমাদের ওয়াচম্যান হইতে হবে, সবাইকে আমাদের এটার বিরুদ্ধে তৎপর হতে হবে। আপনার এখানে আমি বলেছি যে আমেরিকায় একটা পপুলার স্লোগান আছে, ইফ ইউ সে সামথিং, ইফ ইউ সি সামথিং, সে সামথিং। তো আসলে এটা আমাদেরও এরকম যদি কোথাও কিছু দেখি, আমরা দেখা যায় যে হঠাৎ করে দেখবেন না আপনার ফেসবুকে কিছু রিলিজিয়াস কথাবার্তা আছে, সেগুলো খুব নর্মাল, আপনি একটা লাইক দেন, দেখবেন আপনার পেজে এরপরের দিন আরও অনেক কিছু আসছে,
ওটাকে আপনি শেয়ার করেন বা লাইক দেন, তারপরে দেখবেন যে ভিন্ন, এটা কিন্তু একটা ধরনের ট্র্যাপ। যখনই আপনারা এগুলো দেখবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন, যাতে করে আমরা এর বিরুদ্ধে একটা কাউন্টার মেজার নিতে পারি। আর এই মুহূর্তে একেবারে তথ্য বাতায়নকে গলা চেপে ধরে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা চিন্তা করছি না। আমাদের হলো যে প্রত্যেকের আমরা কনসাস হতে চাই যে এগুলো একটা মুষ্টিমেয় লোক কর্তৃক আমাদের এই এত সুন্দর বিউটিফুল কান্ট্রি, যেটা একেবারে ইকোনমিক্যালি, সোশ্যালি সব দিক থেকে আমরা কিন্তু এখন একেবারে উই আর ইন দ্য রেস। তো সেই মুহূর্তে দেশটাকে পিছনে টেনে ধরার একটা বিষয়। তো আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা 60% যাদের আমাদের দেশের 60% হচ্ছে তরুণ, এবং তারাই কিন্তু এটার ইন ফিউচার এই দেশের যে সমৃদ্ধ আগামী সেটাকে তারাই কিন্তু তারা ইয়ে করবে, দে উইল এনজয় দ্যাট। তারা নিশ্চয়ই চাইবে না যে কয়েকটা মুসলিমে কয়েকজন এদেশের এই সোনালী সমৃদ্ধ ভবিষ্যৎকে আগামীকে ধ্বংস নিশ্চিহ্ন করে দেয়। এক্ষেত্রে তরুণ প্রজন্মের একটা বিশাল এডিশনাল রোল রয়েছে। আমি আহ্বান জানাবো বাংলাদেশের তরুণ প্রজন্মকে যে তারা দেশের সকল নাগরিকের পাশাপাশি আরও বেশি বেশি অ্যাজাইল হতে হবে, যাতে করে সোশ্যাল মিডিয়াতে, কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় মূলত এটা বিস্তারের একটা অন্যতম বড় একটা উপায়। সেখানে যদি কেউ কোনো কিছু না করতে পারে এবং কেউ কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আমাদের জানাতে হবে এবং এটার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এই যে 1 জুলাই যে ঘটনাটা ঘটেছে, এখানে আমাদের কাছে এখন তথ্য আসছে যে ওয়ান অফ দি টেররিস্ট তার একজন কাছের বন্ধুকে 5-6 মাস আগে বলেছিল এই ঘটনার যে গট ইনভলভ ইন সামথিং রিয়েলি ভেরি ভেরি ব্যাড and I have no way out। এই কথাটা যখন বলে থাকে, রাইট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন তার এই বন্ধুর উচিত ছিল এই বিষয়টি তার প্যারেন্টসের সঙ্গে শেয়ার করা, আমাদের সঙ্গে শেয়ার করা। তাহলে কিন্তু দেখেন অনেক কিছু কিন্তু আমরা বোধহয় প্রিয়ান করতে পারতাম। তো এখন এরকম, এবং ওই বিষয়ে আমরা আরও তথ্য পাচ্ছি যে, এবং কি বলে, একজন ছেলে আউট অফ দ্য 5 টেররিস্ট, একজন টেররিস্ট তার খুব কাছের বন্ধুকে টেস্ট করেছিল যে আই এম গোয়িং টু হলি আর্টিজান। তো এখন ওই ধরনের হলি আর্টিজানে প্রায় যেত, তার ওই বন্ধু মনে করেছে ওরকম কোনো আড্ডা এসে যাচ্ছে, কিন্তু এই বন্ধুরা যে 4-5 মাস ধরে বাড়ি থেকে পলাতো, তার উচিত ছিল তার প্যারেন্টসকে ইনফর্ম করা। এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার এখন মানে সামাজিকভাবে আমাদের নিতে হবে। স্যার আমি আসবো, মেজবা ভাই, একটা বিষয় যে সামাজিকভাবে না হয় আমরা সচেতনতার কথা বললাম, বা পিন্টু ভাইও বললেন যে এই জায়গাগুলো খুব সহজেই তাদের হাতে পৌঁছে যায়, তারা সেটি আপলোড করে, আমরা দেখি। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এটিএন নিউজ একটি বছরব্যাপী কার্যক্রম শুরু করেছে যে আমাদের সন্তান আমাদের শিক্ষা। বেঞ্জি ভাইও যেমনটা বললেন যে প্যারেন্টসদের এগিয়ে আসা, কিন্তু এই যে আমরা হাজার হাজার লাখ লাখ মাদ্রাসার শিক্ষার্থীদের যেভাবে শিক্ষিত করে তুলছি, যেভাবে ভুল শিক্ষায় কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটি কি একটা ঝুঁকি থেকে যাচ্ছে না? অবশ্যই থেকে যাচ্ছে। আমি প্রথম আমাদের র্যাবের মহাপরিচালক সাহেবের যে জঙ্গিবাদের বিস্তার সম্বন্ধে তিনি যে কথাগুলো বলেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে এখানে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। সেটা হলো জঙ্গিবাদের বিস্তারটা আমাদের এই যদি বাংলাদেশ এবং পশ্চিমবাংলা মিলে দেখেন, 60-এর দশকে হলেও ধর্মীয় জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য আদর্শের নামে একটা অশুভ মতাদর্শ কিন্তু বহুদিন থেকেই প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আমি একটু পরে শুনি আপনার এই ব্যাখ্যাটা, যে বিশেষ করে নকশালবাড়ি আন্দোলনের কথা। আমি নকশালবাড়িতে যাব না, আমি আমার বাড়িতেই থাকবো না। আমি বলছি যে এই যে সাম্প্রতিক সময়ে আমরা এই ধরনের ব্যাপারগুলি দেখছি, কিন্তু কোটি কোটি মাদ্রাসাকে সামনে রেখে আমরা জঙ্গিবাদের উর্বর ভূমি তৈরির জায়গা উন্মুক্ত রেখে আমরা জঙ্গিবাদ দমন করার দায়িত্ব দিচ্ছি র্যাবকে, পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে। সেটি কি মনে হয়? আপনার শুনেন, মাদ্রাসার শিক্ষাটা এখন যে ব্যবস্থাপনার মধ্যে আছে এর থেকে আধুনিক হতে হবে, এটা সময়ের দাবি। এটা এই লোকগুলার জন্য কর্মসংস্থান ঠিক করতে হবে, এটা সময়ের দাবি। তারা মূল স্রোতে ফিরে আসতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, এটাও সময়ের দাবি। কিন্তু মাদ্রাসা শিক্ষার কারণেই জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই কথাটা সঠিক না। এটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম। কারণ তৈরি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখানে যেত না, আমাদের আপনার মেধাবী ছেলেরা এই জঙ্গিবাদের মধ্যে এসে। তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি যে জঙ্গিবাদ কৌশল পরিবর্তনের খেলা, সেটি তাহলে আমরা মোটামুটি সামনে না, কৌশল পরিবর্তন আপনি মূলেই যাচ্ছেন না। আপনি প্লিজ কথা বলার সুযোগ দিতে হবে। আপনি যদি মূলে না যান তাহলে আপনি মাথার থেকে শুরু করে দিলে কিছু হবে না।
আপনাকে মরে যেতে হবে। এই উত্থানটার কারণ কি? আমি আপনাকে বলছিলাম এই যে আইএস বাংলাদেশে নাই, র্যাবের ডিজি সাহেব বলছেন, পুলিশের আইজিপি সাহেব বলছেন, এদেশের মানুষও বিশ্বাস করে আইএস বাংলাদেশে নাই, কিন্তু ইসলামী ছাত্র শিবির তো বাংলাদেশে আছে, জামাতে ইসলাম তো বাংলাদেশে আছে, এবং তারা কবে প্রতিষ্ঠা লাভ করলো, কিভাবে তাদের বিস্তার ঘটলো, এর ধারে কাছে যদি না যান, আপনি 80-র দশকে আফগান ফিরত হুজিকে ইনভলভ করে, এরা তো কয়েকজন, গোটা কয়েকজন মানুষ, এবং এরা শিক্ষিত শ্রেণী নয়। যারা আফগান গেছিল এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকরা যায় নাই, মাদ্রাসা থেকে কয়েকজন গেছিল, কয়েকজন ফিলিস্তিনে গেছিল, এখান থেকে ফিরে আসছে। কিন্তু মূলত এটাকে একটা আদর্শ হিসাবে লালন করা হচ্ছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই আদর্শে প্রতিষ্ঠা করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, এবং ওখানে ওইগুলাকে শিক্ষা দেওয়া হচ্ছে। মানে এখানেও কৌশল পরিবর্তন, কৌশল পরিবর্তন তো আগে তাদের টার্গেটটা কি এটা আপনাকে জানতে হবে। ওই টার্গেটে তারা পৌঁছার জন্য কি কি কৌশল পরিবর্তন করবে বা করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের র্যাবকে, পুলিশকে। কেন 70-র দশকে যখন আপনার ইয়েরা এই যে আইরিশ রিপাবলিকান আর্মিরা লন্ডন হামলা চালায়, ওই সময় আমি লন্ডনে ছিলাম, এই কয়েক বছর আমি জানি, তারা একটা হামলাও আমাদের এই হামলা যেভাবে তারা মোকাবেলা করতে পেরেছেন এইভাবে করতে পারেনি। আমাদের সঙ্গে একজন মাদ্রাসা শিক্ষক, আমার সহকর্মী আশিকুর রহমান অপু, সেই তার সেই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিল। আমরা একটু দেখতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2013 সালের পরে সাতক্ষীরাতে আমরা যে ধরনের পরিস্থিতি দেখেছিলাম, এটা আপনার মনে থাকার কথা, স্যার আপনারও মনে থাকার কথা। আমরা একটু দেখি যে মগজ ধোলাই বলি বা দেশপ্রেম বলি, সেগুলোকে কিভাবে তারা ধারণ করে, কি বলেন তারা, আমরা একটু দেখে নিয়ে স্যার আমরা একটু আলোচনায় ফিরবো। মানে পত্রিকা কি এখানে মাদ্রাসা আসে? নিষেধ কেন? তাহলে এই যে জঙ্গি হামলা হয়েছে এগুলো জানছেন কিভাবে? চুপ করে পেপার পড়ছেন? বাড়ি ছিলেন, রমজান মাসে বাড়ি ছিলেন। কি কি খেলেন? ক্রিকেট খেলতে দেয়? ক্রিকেট না, ক্রিকেট বন্ধ, ফুটবল। ক্রিকেট কি আগে খেলা যেত? আগে খেলতাম, কিন্তু এখন আর খেলি না। কেন, মানে কেন বন্ধ করলো? মানে বন্ধ, ক্রিকেট ফুটবল বন্ধ কেন? আর এটা হারাম খেলা। হারাম এই খেলাটা বাইরের ছেলেগুলির সাথে গিয়ে খেলা হতো, এই কারণে মানে মানে ক্রিকেট বাইরে গিয়ে অন্য ছেলেগুলিদের সাথে। জাতীয় সঙ্গীত জানেন কেউ? এই তো গান তো গাওয়া যাবে না, না? কিন্তু এটার মধ্যে আমাদের হকানি বলা হয় আমরা শিরেক, ঠিক আছে, মধ্যে শিরেক আছে আর কি। কিরকম শিরেক আছে? আমার সোনার বাংলা, এটা বললে আমার সোনার বাংলা মনে হয় যে হ্যাঁ, মানে মোহাব্বতের খাতিরে বলে যে আমার সোনার বাংলা, আমার মা, আমার বাবা, আমার বাংলা, আমার দেশ, আমার মাদ্রাসা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ। কার আকাশ? সোনার বাংলা, মানে বাংলাদেশের আকাশ। এটা না চিরদিন ভাই, যারা হক্কানি আল্লাহ তারা বোঝে যে চিরদিন, তারা যদি প্রকৃতিকে আল্লাহ বলে তারা বলবে চিরদিন একমাত্র আল্লাহ তাআলারই তো আকাশ। আকাশ কি বাংলাদেশের? আকাশ আল্লাহ তাআলা, কিন্তু আকাশের মধ্যে বাংলাদেশটা আছে, এটা না ভাই। এখন এই সমস্ত উর্বর মস্তিষ্কদের আমরা এরকম উন্মুক্ত জায়গায় রেখে আমরা জঙ্গিবাদ মোকাবেলা করব, সেটি যেমন একটি বিষয়। আবার আপনি বলছিলেন যে শুধুমাত্র মাদ্রাসাকেও আপনি দায়ী করেন না, মানে এই বিষয়গুলি নিয়ে কে কাজ করবে স্যার? আপনার কাছে একদম সহজ সরল একটা প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আসলে শুধুমাত্র যদি আমরা বলি যে মাদ্রাসার যারা জড়িত তারা কাজ করবেন, তাহলে যেমন অপূর্ণাঙ্গ থাকবে। যদি আমরা বলি শুধু সরকার কাজ করবেন, তাহলে যেরকম অপূর্ণাঙ্গ থাকবে। যদি বলি আমরা শুধুমাত্র এবারে পার্টিকুলার একটা জনগোষ্ঠী করবেন, অপূর্ণাঙ্গ থাকবে। যদি বলি আমরা শুধু মিডিয়া করবে, অপূর্ণাঙ্গ। যদি বলি ইন্টেলেকচুয়াল করবেন, সেটা অপূর্ণাঙ্গ। আসলে এটা একটা জাতীয় ইনভলভমেন্ট, ন্যাশনাল মুভমেন্ট দরকার। এটা ন্যাশনাল মুভমেন্টের মাধ্যমে এটা করতে হবে। আর যে আমরা যখন উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার ক্রিয়েটার, যখন আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা করি, তা হি ইজ অমনিপ্রেজেন্ট। তাকে তো আমরা মানুষের সঙ্গে মালিকানার বিষয়ে অন্তর্ভুক্ত করতে পারি না। উনি হচ্ছেন মালিকানার অনেক উপরে।
তো এখন এই দেখেন একটা স্যার আমাদের একজন বললেন যে এটা মালিকানার বিষয়। আসলে আল্লাহ তাআলার কি মালিক, জমি মালিক দরকার আছে, আকাশের মালিক দরকার আছে? কারণ কি হি ক্রিয়েটেড এভরিথিং। মানে কে তাকে শিক্ষা দিবে এখন তাই না? এবং এই যে সেই কিন্তু গ্রামের ছাত্রদের পড়াচ্ছে। আল্লাহর যে কি বলে মহান সুবিশাল রূপ, তার যে বিশাল ব্যাপ্তি, যে রবীন্দ্রনাথ যেটা বলতে চাইছিলেন, চেষ্টা করছিলেন লাগবে যে সীমার মাঝে অসীম তুমি। এখন মুশকিল হলো এইটা যে আমরা করি কি আমাদের সসীম বুদ্ধি দিয়ে অসীমকে বোঝার চেষ্টা করি, যেটা আমরা বুঝিও না যে আমাদের চিন্তাটা হচ্ছে সসীম আর এই বিষয়গুলো হচ্ছে অসীম। তো এই অসীম এখন যার যেরকম সীমা, চিন্তার সীমা, সে সেভাবে ব্যাখ্যা করে। এখন ওই যে ভদ্রলোক ব্যাখ্যা করলেন, ওর চিন্তার যে সীমা সে অনুযায়ী উনি আল্লাহ তাআলাকে ব্যাখ্যা করতেছেন এবং তখন ওনার শিবকে ব্যাখ্যা করছেন। কিন্তু রবীন্দ্রনাথ বুঝেছিলেন যেটা একটা অসীম ব্যাপার এবং সেটাকে অসীমত থেকে তাকে চিন্তা করতে হলে ব্যক্তির যে সীমাবদ্ধতা আছে, চিন্তার সীমাবদ্ধতা, ইন্টেলেকচুয়াল সীমাবদ্ধতা, সে জ্ঞানের সীমাবদ্ধতা, তার মাধ্যমে চিন্তা করতে হবে। ইট ইজ নেভার কমপ্লিট, ইট ইজ নেভার। স্যার দারুণ ভাবে বললেন আপনি, কিন্তু এই মাদ্রাসা শিক্ষক যিনি আমরা যার ইন্টারভিউটি দেখেছি এটি এত ইন্টারেস্টিং যে রবীন্দ্রনাথ নিয়ে মন্তব্য করছে যে রবীন্দ্রনাথ রাজনীতি করতেন, রবীন্দ্রনাথ বিএনপি করতেন এবং রবীন্দ্রনাথ নৌকাডুবি লিখেছেন, এই যুক্তিতে রবীন্দ্রনাথ বিএনপি করতেন। মানে এই যে চিন্তা, এরা ছাত্রদেরকে কি শেখাবে? সেটা এখানে তো আমি মনে করি যে বিশাল বিশাল পরিবর্তনের বিষয়। আরেকটা মুশকিল হচ্ছে যে যারা সম্ভবত এই মাদ্রাসাগুলো চালান তাদেরকেই বুঝতে হবে যে আসলে ইসলামিক যে অগ্রযাত্রা সেটা রক্ষার কারণে এইখানে পরিবর্তন আনা দরকার। স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমি 30 সেকেন্ড একটু বলি। আমাদের যে সমস্ত বই পুস্তক পড়ানো হয় মাদ্রাসায়, আমার জানা মতে ইসলাম যখন পারস্যে আসে পৌঁছে, সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে কিন্তু পারস্যে। দেখবেন যে বইপত্র যেগুলো পড়ানো হয় মোস্ট অফ দ্য রাইটার্স কিন্তু পারস্যের। তো এখন এই তারপরে রিসার্চ কিন্তু খুব একটা আগায় নাই। এখন এই যে কারণে আমাদের দরকার হচ্ছে কম্পারেটিভ থিওলজি পড়া, মানে এই তুলনামূলক ধর্মতত্ত্ব, তার সঙ্গে বিজ্ঞান, এইগুলো যদি তুলনামূলকভাবে এই পড়াশোনাটা যদি না হয় তাহলে যেটা হবে সেটা হলো তো এইটা একসময় স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু এগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হবে, অচল হয়ে যাবে। তো ইসলামিক যে জ্ঞান ভাণ্ডার, কারণ ইসলামকে শুধুমাত্র কি বলে আমাদের কিন্তু শুধুমাত্র পরকাল শেখায় না, এটা কিন্তু এটা বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। তো এখন কমপ্লিট কোড অফ লাইফ যদি হয়, যেটা আমার জীবনযাত্রাকে, আমার জীবনকে, আমার পেশাকে, আমার ইহকালকে, আমার পরকালকে সব কিছুকে নিয়ন্ত্রণ করে, সেই জিনিসটা যদি অবসলিট হয়ে যায় তাহলে কিন্তু এই চর্চাটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কারণেই যারা নেতৃত্ব দিচ্ছেন ইসলাম এই মাদ্রাসা শিক্ষার, তাদের ভিতর থেকেই তাগিদটা আসা দরকার। জি স্যার, একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি শান্তনু, চিতলমারি বাগেরহাট থেকে বলছিলাম। জি স্যার, আমি শ্রদ্ধেয় আপনার র্যাবের ডিজি বেনজির স্যারের সাথে একটু কথা বলতে চাই। তিনি শুনছেন? আমি একটু তথ্য নিতে চাই স্যারের কাছ থেকে যে আমরা নিঃসন্দেহ বলতে পারি যে বর্তমান বাংলাদেশে জঙ্গিবাদ এবং এই সন্ত্রাসের বিপক্ষে যে বিরুদ্ধে যে লড়াইয়ে আমরা সফল হয়েছি, বিশেষ করে প্রশাসনের বিশেষ সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায়, সেক্ষেত্রে হঠাৎ করে এরকম জঙ্গিদের একটা আপনার এই ভিডিও আপলোড হলো, এক্ষেত্রে আপনারা কতটুকু মানে এর ক্লু উদ্ধার করতে পারছেন, এ বিষয়ে আমি স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। জি, অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ক্লু ধরতে পারলেন কিনা স্যারের সঙ্গে আমরা কথা বলবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, জঙ্গিবাদ কৌশল পরিবর্তনের খেলা। স্যার, বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন ছিল, বাগেরহাট থেকে শান্তনু মানে একেবারে সহজ সরল ভাষায় আপনাকে বলেছেন যে আপনারা কোনো
ক্লু ধরতে পেরেছেন কিনা? না, আমি খুবই ইমপ্রেসড বাগেরহাটে চিতলমারি থেকে শান্তনু হ্যাঁ। এর প্রশ্ন যেটি করেছেন, এতে করে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কতটা সচেতন এদের বিরুদ্ধে, এবং এটাই আমাদের শক্তির উৎস। শান্তনুকে বলতে চাই যে এটি আমাদের যে সাইবার ফরেনসিক্স ইউনিট, তারা এটা নিয়ে কাজ করছে। আমরা চেষ্টা করছি এগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এই ফরেনসিক্স শেষ হলে আমরা বুঝতে পারবো কোথা থেকে কিভাবে এটাকে আপলোড করেছে, কারা করেছে, এটা আইডেন্টিফাই করা সম্ভব হতে পারে যদি আমরা সাকসেসফুলি সাইবার ফরেনসিক্সটা করতে পারি, বা সেটা চেষ্টা চলছে। জি স্যার, আমাদের সঙ্গে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ স্যার আছেন, আমরা তার সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। স্যার নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনছেন এবং দেখছেন। স্যার, সাম্প্রতিক সময়ে যে ভিডিওটির কথা আমরা বলছি, সেখানে আপনার একটা কথা বলে যে আপনি ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং ব্যক্তিগত আক্রোশ আপনার উপরে, এবং যা কিছু আক্রমণ সব ব্যক্তিগত আক্রমণ আপনাকে করা হয়েছে, এই বিষয়টি কিভাবে দেখেন? আর যেভাবে আমরা দেখছি যে মানে একেবারে সামান্যতম জ্ঞানের অধিকারী না, তারা যখন কোরআন হাদিস নিয়ে বক্তব্য দেন তখন কিন্তু বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যায় অনেক কিছুই। স্যার, আপনি কিভাবে দেখেন? রাহিম, ধন্যবাদ। ব্যক্তি আক্রমণ তারাই করে যাদের কাছে কোনো যুক্তি থাকে না, জ্ঞান থাকে না, যারা একটা উপলব্ধির যাদের মধ্যে শূন্যতা বিরাজ করে, তো এরাই মৌলিকভাবে ব্যক্তি আক্রমণ করে। এটা একটা মানুষের মনস্তত্ত্ব। আমরা যে এদের বিরুদ্ধে কোরআন হাদিসের ব্যাখ্যা যে তুলে ধরেছি 1 লক্ষরও উপরের আলেমদের বাংলাদেশের, এটা একদম যথাস্থানে গিয়ে আঘাত করেছে বলে, তীর লক্ষ্য ভেদ করেছে বলে আমার মনে হয় এই ভিডিওর পরে। কারণ যাদেরকে আমরা চাচ্ছিলাম এরা এটা দেখেছে, বুঝেছে, তাই এই ধরনের যুক্তি ছাড়া ব্যক্তিগত আক্রমণ করছে। তাই যারা ব্যক্তি আক্রমণ করে এদের ব্যাপারে কোনো মন্তব্য করাটাই তো খুবই এর বিষয়। তাই দ্বিতীয় প্রশ্ন হইল যে কাউকে কোনো জিনিসকে ভুল বলা বা শুদ্ধ বলা, এর জন্য যে জ্ঞানের প্রসার, জ্ঞানের ভিত্তি থাকা দরকার, এটা কি ওদের আছে? থাকলে তো তারা জঙ্গিবাদী হইতো না। সুতরাং কোনো ডাকাত যদি এই কথা বলে যে আমার ডাকাতিটাই সমাজের জন্য কল্যাণকর, আর যদি বলা হয় যে পুলিশরা সমাজের জন্য অকল্যাণকর, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, এটা যেমন একটা হাস্যকর কথা, হাস্যাস্পদ কথা, এইটাও এই ধরনের কথা যে তারা বলছে যে আমরা 1 লক্ষরও উপর আলেম যে একটা জিনিস আমরা বলছি এটা আমরা ভুল ব্যাখ্যা দিচ্ছি, তো ওরা আবার শুদ্ধ ব্যাখ্যা পাবে কোথায়? সুতরাং ডাকাত বা লুটেরাদের কথার ব্যাপারে তো যুক্তি থাকতেও পারে না, এবং তাদের যে নিজেকে তারা সমর্থন করতে চায় এর পিছনেও তাদের কোনো প্রমাণ নাই। তাই একটা তাদের আত্মতৃপ্তির জন্য নিজেকে নিজে একটা দেওয়ার একটা ব্যর্থ প্রয়াস ছাড়া এই ভিডিওটাকে আমি কিছুই মনে করছি না। তারা একটা এটা বুঝছি যে তারা নিজেদের ব্যাপারে বুঝছে যে তারা সত্য নয়, এবং এই যে সত্য নয় বোঝার পরে আবার স্বীকারও করতে পারছে না, কারণ তাইলে তো তাদের সব কিছু যাবে, আমও যাবে, ছালাও যাবে। তো এই কারণে তারা আমাকে বা আমার যারা 1 লক্ষরও অধিক সংখ্যক আলেম তাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে তারা অপপ্রচার চালাচ্ছে। সুতরাং এদের দিকে আমার মনে হয় তাদের কথার দিকে দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, যেটা আমাদের র্যাবের মহাপরিচালক মহোদয় বলেছেন যে এদের উৎস খোঁজা, এদের অপপ্রচারের লাইনগুলিকে খোঁজা এবং এদেরকে সমাজ থেকে এদেরকে নিশ্চিহ্ন করা, এটা অবশ্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা বলছিলেন একদম পরিষ্কার করেই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ স্যার কিন্তু আমাদেরকে এই জিনিসটির ব্যাখ্যা দিলেন, বা যে ভিডিওটি কথা আমরা বলছি সেটি দেখে কিন্তু আমাদেরকে মনে হয়েছে নিজেরাই কনফিউজড, এবং
বারবার স্ট্র্যাটেজির কথা বলছিলেন এবং কেউ কেউ বলছিলেন যে এটি একটি বার্তা। আর আমি আপনার কাছে একটু আসি, সেটি যে মেজো ভাই মানে এই বিষয়গুলো যেমনটা স্যার বলছিলেন যে সমান সমন্বিত সবাইকে কাজ করতে হবে, তো এই জায়গাগুলো কিভাবে কি সুপারিশ করবেন, বা এগুলো তো মানে একদম ওপেনই থাকছে, মানে যে কথাটি শঙ্কিত হওয়ার যে জায়গাটি। দেখেন, আন্তরিকভাবে আমরা হয়তো অনেকে অনেককে চিনি না, কিন্তু এই বিষয়ের উপর একটা ঐক্যমত এসে গেছে। এই যে আগে মানুষ, গ্রামের মানুষও অনেক খোঁজখবর রাখতেন না, এখন সারা বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়ে গেছে, যার কারণে যে সমস্ত অঞ্চলে এই যে মাদ্রাসাগুলা খয়রাতি সাহায্য নির্ভরশীল এবং খয়রাতি সাহায্য নির্ভর কিছু লোক তৈরির জন্য তারা যে চেষ্টা করেছেন, এগুলাকে আরও উন্নত করতে হবে, এইটা আমাদের দেশবাসীর ঐক্যমত হয়েছে। এখন এটাকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে গেলে এই যে মৌলানা ফরিদুল মাসুদ সাহেবের মতো যারা লার্নেট আলেম, তিনিও কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, পরে দেওবন্দ লেখাপড়া করেছেন, এইরকম চিন্তাশীল মানুষ এখন অনেক আছেন, এবং তাদেরকে এইগুলা পরিবর্তনের কাজের সুযোগ দিতে হবে। যদি সুযোগ করে দেওয়া না হয় সরকারিভাবে, এইখানে সরকারিভাবে এই জন্য বলছি, সরকারের পৃষ্ঠপোষকতা এখানে খুবই জরুরি, এবং এখান থেকে মানে এই কাজগুলো যাতে সহজে সম্পন্ন করা না যায় এজন্য প্রতিবন্ধকতা আছে। এরকম অন্ধ যদি না থাকে তাহলে আপনার এই তথাকথিত জঙ্গিবাদ বা এগুলাকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। মানুষকে অন্ধ করে রাখতে হবে, মিথ্যাচার করতে হবে, ধর্মের অপেক্ষা দিতে হবে, এজন্য মানুষের মনকে, আত্মাকে উদার করতে হবে। এই যে দেখেন আপনি এই মাদ্রাসার ছাত্রটা, সে রবীন্দ্রনাথকে হয়তো সে জানেই না, হয়তো ওনার একটা লাইনও সে পড়ে দেখে নাই, যে উনি স্রষ্টার কাছে কিভাবে উনি নিজকে নিবেদন করছেন বা করেছেন, এটা হয়তো কিছুই জানে না, কিন্তু সে উনাকে যে রবীন্দ্রনাথকে বিএনপি বলে আখ্যায়িত করতে পারে, তো রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু সম্বন্ধ তার কোনো ধারণা নাই। বা রবীন্দ্রনাথের লেখা মানে আমার সোনার বাংলা, যেটি চিরদিন তোমার আকাশ, সেটির যে ব্যাখ্যা আমরা শুনলাম, তাই না? সে আপনার এইখানে একটা জিনিস আছে ভাই, কিন্তু যারা তথাকথিত জ্ঞানী, আমি এই কথাটা তার মূর্খতার সাথে এই সকল্ড জ্ঞানী লোকগুলার একটা কথা আপনাকে বোঝাই। যেমন জামাতে ইসলামের রাজনীতির মধ্যে তারা বলে আল্লাহর সার্বভৌমত্ব, হিসাব কিন্তু একটু আগে এটা খুব সুন্দর করে বলছিলেন যে আল্লাহর জমি, আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, এইগুলা বলার যে একটা প্রয়াস, এটা আল্লাহ তো এই বিশাল সৃষ্টি জগতেরই স্রষ্টা, এবং তার বরত্ব সম্বন্ধে এই অন্ধত্বের ধারণা নাই, যার কারণে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামের জন্য নিজামী সাহেব আত্মনিয়োগ করেছেন। এবং তারা প্রায় বলতেন যে আমি বলতাম যে এটা একটা মুনাফিকি এবং ভণ্ডামি, যেখানে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করা আমাদের প্রয়োজন, মানুষের কল্যাণার্থে আমি রাজনীতি করব, মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করব, সেখানে সব কিছু বন্ধ করে দেওয়া হইতো এই কথা বলে যে এরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ কি এতই দুর্বল যে নিজামী আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে? তা আমার বাংলা, আমাকে আল্লাহ এখানে পাঠিয়েছেন, আমি চাইয়া আসি না এই বাংলাদেশে। এই বাংলার আকাশ আমার আকাশ, হ্যাঁ, বাংলার বাতাস আমার বাতাস, এই কথাগুলা বুঝতে দেওয়া মানে বুঝতে দিতেই রাজি নয়। কেননা এটাকে আল্লাহর বললে আর কেউ এখানে চ্যালেঞ্জ করবে না, তো আল্লাহর বললে এটা রবীন্দ্রনাথ বলতে পারবেন না, আল্লাহর বললে এখানে ওই এই ধরনের কেউ বলতে হবে। তো এই যে মিথ্যাচারিতার বিরুদ্ধে আমি র্যাবের ডিজি সাহেবের সাথে এই কথাগুলোর সাথে একমত যে আমরা একটা জাতীয় বিপ্লব ঘটাতে হবে, কিন্তু জাতীয় ঐক্যমত কিন্তু হয়ে গেছে, জাতি এখন চাচ্ছে একটা বিশাল। পিন্টু ভাই, আমি আপনার কাছে আসি। আমরা বলছিলাম যে আসলে কৌশল পরিবর্তনের খেলা, বা আজকে সেখানে গার্ডিয়ানের কিছু মন্তব্য যে তারা নতুন নতুন কৌশল খুঁজছে, কিংবা নতুন নতুন কর্মী সংগ্রহের চেষ্টা, নেতৃত্ব নিয়ে তাদের ভিতরে নানান ধরনের সংঘাত দ্বন্দ্ব সেগুলো আছে। তারপর আবার এই ধরনের মাদ্রাসাগুলোকে নিয়ে দেখছে, আবার একটি প্রশ্ন তোলা হয়েছে যে এই যে মাদ্রাসাগুলো যেখানে ভুল শিক্ষা, অন্ধত্ব, তারা আসলে কাদের ভোট ব্যাংক, এটিও কিন্তু একটা বড় প্রশ্ন আকারে এসছে। সেই প্রশ্নের উত্তরে খুঁজলে কি আমরা অনেক কিছু পেতে পারি না কিন্তু ভাই? দেখেন, ভোটের হিসাব করলে আবার ভিন্ন রকম এই দেশের হিসাব। আপনি যদি 1970 ইলেকশন থেকেও যদি ধরেন, হ্যাঁ,
ভোটে কিন্তু সেই ইসলামিক দলগুলো নাই। এখন আমি মিসবাহের সামনেই বলি, বাংলাদেশে ইসলামিক দলগুলোর, জামাতকে যদি বাদ দেন, 1%ও না টোটাল ভোট, যেমন বামদেরও 1%ও ক্রস করে না টোটাল ভোট। জামাতের ভোট 4 থেকে 5% ছিল, এটা হয়তো আগামী নির্বাচনে সেটা বোঝা যাবে যে কতটাই নেমে এসেছে। জামাতের ভোটের সঙ্গে একটু আগে একজনের নাম বলছিলেন যে কি নিজামীর আসনের কথা যদি ভাবেন, এই 96 ইলেকশন, 2001 এর ইলেকশন এবং 2008 এর ইলেকশনে যদি তুলনামূলক বিশ্লেষণে আনেন, ওখানে প্রফেসর সাইদ ইলেকশন করেছিলেন। ওখানে যখন 96-এ আওয়ামী লীগ একা ইলেকশন করেছে, জামাত একা ইলেকশন করেছে, বিএনপি একা ইলেকশন করেছে, ওনার ভোট ছিল আপনার 27%, আওয়ামী লীগের ভোট ছিল 41%। হ্যাঁ, যখন আবার জামাত আর বিএনপি একসঙ্গে 2001 ইলেকশন করলো, আওয়ামী লীগের ভোট সেটাই রয়ে গেল, দেখা গেল ওই দুই পার্টির ভোট মিলে সেটা আপনার 41%, 57% হয়ে গেল। তার মানে বিএনপির লোক জামাতকে সেখানে ভোট দিয়েছে, সেটা তো আন্ডারস্ট্যান্ডিং। এখন বিএনপি তো জামাতকে ভোট দিতে দ্বিধা করে না। হ্যাঁ, আমরা যতই বলি ওখানে তো একটা পলিটিক্যাল বিষয়। আমার এই কথাটা আমি এখানে বলতে চাচ্ছিলাম যে যতই দুর্বল মনে করি, গুটি কয়েক তো না, গুটি কয়েক ব্যক্তি হয়তো ধ্বংস করে দিতে পারলেন, কিন্তু যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে, যদি সমাজে থাকে, হ্যাঁ, কেন জঙ্গি, আপনি শুরুতেই আসেন, জঙ্গিবাদ তো সারা বিশ্বেই, আপনার 70টা দেশে আপনি জঙ্গিবাদেরই পাবেন। এখন যদি বলেন ইসলামিক ফ্যানাটিজম, যে ইসলামিক ফ্যানাটিজম তো অনেক মানুষেরই আছে, আমি অন্ধ, আমি ধর্মান্ধ, আমি স্বীকার করি, কিন্তু আমি সহিংস কাজ করি না। অনেক ধর্মেই অন্ধ ব্যক্তি থাকেন কিন্তু সহিংসতায় যান না। এরা কেন সহিংসতায় যাচ্ছেন? এখন এটা দেখতে হবে ওই সমাজে আপনার সে নৈতিক সাপোর্ট পাচ্ছে কিনা, আর্থিক সাপোর্ট পাচ্ছে কিনা, আপনার আদর্শগত কোনো সাপোর্ট পাচ্ছে কিনা, প্রভাবশালী মহলগুলোর সেই সাপোর্টগুলো এখানে আছে কিনা আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমি দেখি যে ওই ধরনের সাপোর্ট পাওয়া যায়। যখন ওনারা কাউকে ধরেন বা অ্যারেস্ট করেন বা ডিস্ট্রয় করেন, কেউ একজন যখন বলে একজন নিরীহ মানুষকে হত্যা করা হলো, আবার যখন বলা হয় যে রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছে, তার মানে এক ধরনের সমর্থন কিন্তু আছে, যেটা 75-এর পরে এই দেশে আমি আপনি স্বীকার করি আর না করি, আমার রাজনীতিতে, গণতান্ত্রিক কাঠামোর ভিতরে, আমার প্রশাসনিক কাঠামোর ভিতরে এই ধর্মীয় মৌলবাদ ঢুকে গেছে। এবং তাদেরকে আবার আমরা নিউট্রালিটির নামে উদাহরণই দেই। আজকে আপনার নিউজ দেখেন, এই যে রাজশাহীর খামারুকে আবার অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, এই খামারুকে যে অ্যারেস্ট করা হয়েছে, 2005-এ এই খামারু অ্যারেস্ট হয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন কেন? এটা আপনার 2008 উইকিলিক্স সেই সুযোগটা আপনাকে করে দিয়েছে। উইকিলিক্সের রিপোর্টে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব ছিলেন তখন কামালউদ্দিন সাহেব জুডিস চামাসকে বলেছেন, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে, উনি জানিয়েছেন তারেক রহমান ফোন করে তাকে ছাড়তে বলেছেন। এই যে আপনি দেখেন পেট্রোনাইজেশন, স্টেট পেট্রোনাইজেশন, মানে এইটা পাশাপাশি আমি একটু বেঞ্জি স্যারের কাছে যেতে চাই। মানে আপনি বলছিলেন স্টেট পেট্রোনাইজেশন, আমরা 10টা অস্ত্রের মামলার আসামিকে কোথায় অ্যারেস্ট হতে দেখলাম? যে সেই অস্ত্রের চালান থেকে বিক্রি করা অস্ত্র যিনি বিক্রি করেছেন মালয়েশিয়া, যিনি ধরা পড়েছিলেন, আমরা সাম্প্রতিক তাকে মালয়েশিয়াতে গ্রেফতার হতে দেখি, মালয়েশিয়ান গভর্নমেন্ট তাকে এখানে পাঠিয়েছে। তারপর এখনো এবং এখনো পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারিনি। এবং শিবির নেতা আমরা জানি পত্রপত্রিকাতে, গণমাধ্যমে শিবির শব্দটি লেখা যাবে না, এখনো সেই ধরনের একটা পরিস্থিতি। আকাশ, ওর নাম আকাশ বোধহয়, তাই না? তাহলে স্যার মানে কোথায় আসলে সমস্যাটা? এই যে কৌশল পরিবর্তনের কথা আমরা বলছি, গার্ডিয়ান বলছে, কি কৌশল আসলে? এটা পরাজিতের কৌশল, এটা নিয়ে আমি খুব অরিড না। এটা পরাজিত লোকের কৌশল, পরাজিত মানুষের, বা ফরিদুদ্দিন মাসুদ স্যার যেটা বললেন যে যারা এখন আমরা দেখেছি যে আসলে অনেক কথা তো বলাও ঠিক না। আপনার যদি এই যেটা শুরু হলো রাজীব মার্ডার দিয়ে 2013, রাইট, এরপরে দেখেন আন্তর্জাতিক অনেক মুভ ছিল, কিন্তু সেগুলো সেই সময়টাতে পর থেকে শুরু হলো। এবং এই মুভগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা একটা বড় প্রেক্ষিত আছে। আমরা তো কথা বললাম জাতীয় প্রেক্ষিতে, তো এখন এটা একটা বড় প্রেক্ষিত আছে, সেটা নিয়ে আমি শুধু ইঙ্গিত করতে চাই, এটা নিয়ে কথা বলতে চাই না। তো এখন এই বড় প্রেক্ষিত, জাতীয় প্রেক্ষিত, এগুলো বিবেচনায় নিয়েই কিন্তু আমাদের বিজয়ীর কৌশল বা বিজয়ের কৌশল নির্ধারণ করতে হবে। সো এখানে কৌশল পরাজিতরা নির্ধারণ করবে না, কৌশল নির্ধারণ করবে বিজয়ীরা।
আর কৌশল হবে বিজয়ীর কৌশল, বিজয়ের কৌশল, এবং সেটা গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমরা বারবার এই দেশে মানুষ বিজয়ী হয়েছে এবং এই মানুষের বিজয়ের কৌশল জয়ী হয়েছে, সেই জন্য পরাজিতরা ঘন ঘন কৌশল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, কারণ তাদের তো ডিফিটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ এটা নিয়ে আমি মনে করি যে অরিড হওয়ার কোনো কারণ নাই। রাদার আমাদের যে জয়ের কৌশল যেটা দিয়ে আমরা বারবার বিজয়ী হয়েছি, সেই জয়ের কৌশলকে কিভাবে আরো সুদৃঢ় করা যায়, আরো সমৃদ্ধ করা যায়, জাতি হিসাবে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত ওইটা। স্যার, আমি একটা প্রশ্ন করে আমি একটু বিরতিতে যাব এবং বিরতির পর আপনার থেকে উত্তরটা শুনবো। আমরা যে ভিডিওটির কথা বলছি সেখানে পহেলা বৈশাখ সম্পর্কে আমাদের এই এটিএন নিউজের এই নিউজ আওয়ার এক্সট্রাতে মাইনুদ্দিন খান বাদল ভাই এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদের যে ৪,৫০০ বছরের যে বাঙালি ঐতিহ্য কৃষ্টি, সেখানে জঙ্গিবাদকে কখনো আশ্রয় প্রশ্রয় মদত দেয় না, যে কথাটি আপনিও বলেছিলেন। এবং এই ভিডিওটুকুর অংশ এনে তারপর বলা হচ্ছে যে এই পহেলা বৈশাখ এখানে অমুক হয় তমুক হয় এরকম বলে টলে, আবার এই পহেলা বৈশাখে এরাই কিন্তু সেই বোমা হামলা ঘটিয়েছিল। তো সো আমরা কিন্তু একটা যোগসূত্র খুঁজেই পাচ্ছি যে এই ভিডিওটি তৈরি করেছে কে, পহেলা বৈশাখে কারা বোমা ফুটেছিল, আবার অসাম্প্রদায়িকের কথা বললে কাদের গা জ্বলে যায় বাংলাদেশে। তাহলে তো স্যার পরিষ্কার চিত্র যে বাংলাদেশে আইএস বলি বা এই ধরনের কারা ঘটাচ্ছে, সেটি বলতে দ্বিধা কেন? স্যার, আমি সবার কাছ থেকে এটা শুনবো। আমি ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জঙ্গিবাদ কৌশল পরিবর্তনের খেলা, সেটি নিয়ে কথা বলছি। একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো হ্যালো আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। হ্যালো। জি, শুনছি, আপনি প্রশ্নটি করুন। প্রথমেই আমাদের পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাইতে চাই, কারণ আমাদের দেশপ্রেমিক পুলিশ বাহিনী নিজের জীবন দিয়া, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে জঙ্গিবাদের হাত থেকে আমাদের সমগ্র জাতিকে রক্ষা করছে, এই জন্য সমগ্র জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমি আশা করি বর্তমানে আমাদের পুলিশ বাহিনীতে অনেক দেশপ্রেমিক মেধাবী তরুণরা যোগদান করতেছে এবং তারা দেশকে অবশ্যই রক্ষা করবে। এ ব্যাপারে আমাদের নজীর সাহেবের কাছে আমার আকুল আবেদন, পুলিশ বাহিনীকে আমরা সঠিকভাবে পরিচালনা করেন। আশা করি আপনাদের কাছ থেকে আমরা আরো সেবা পাবো। আর জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা প্রয়োজন, সাধারণ মানুষকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। এখনো জঙ্গিবাদের বিরুদ্ধে যে সারা দেশব্যাপী একটা গণজাগরণের প্রয়োজন, সেটা কিন্তু এখনো তৈরি হয় নাই। আরো বেশি প্রয়োজন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতির চর্চা বাধ্যতামূলক করতে হবে। হ্যাঁ, আর বাংলাদেশের যত স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব যা শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা আইন করে হলো বাধ্যতামূলক করতে হবে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব, আপনাকে আমাদেরকে প্রশ্ন করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, এখানে কিন্তু তিনি তার মতামত দিয়েছেন এবং বেশ কিছু ব্যাপার কিন্তু আছে। আর আমাদের এটিএন নিউজের গ্রামের সাধারণ মানুষদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা কিন্তু প্রতি রাতেই আমাদেরকে একদম সেই প্রত্যন্ত গ্রাম থেকে প্রশ্নগুলো করেন। স্যার, জি স্যার, তো যে কথা তিনি বলছিলেন যে পুলিশ বাহিনী, কারণ আপনাকে এখনো সবাই পুলিশ বাহিনীর লোক হিসেবে মনে করে এবং এখনো সেই পুলিশেরই আপনি এবং সব দিক থেকে এটি একটি। আরেকটি জিনিস স্যার, যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা, সাংস্কৃতিক চর্চার কথা বললেন, সবকিছু মিলিয়ে মানে কি মনে হয় রাজবাড়ী থেকে বিপ্লবের প্রশ্নগুলি কেমন মনে হলো আপনার? না, ভালো। আমার সবচেয়ে ভালো যেটা হচ্ছে যে সবাই চিন্তা করছেন, এই যে একেবারে জনগণ নির্বিশেষে, নাগরিক নির্বিশেষে সবার মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এ থেকে বেরিয়ে আসা যাবে কিভাবে, মুক্তির পথ কোথায়, এবং সেখানে যে এই জাতির সবাই চিন্তা করছে, এটা কিন্তু খুবই একটা আশাব্যঞ্জক লক্ষণ বলে আমি মনে করি। যেমন এই ভদ্রলোক কিন্তু তার কিছু চিন্তাপ্রসূত সাজেশন আমাদের দিয়েছেন, ধন্যবাদ জানাতে চাই। আমরা এই ধরনের অ্যাওয়ারনেসই কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি যে আমাদের শক্তির উৎস। দ্রুত যে আমরা এদের একটা কোণঠাসা করতে পেরেছি, এর কিন্তু মূল মোদ্দা কথা কিন্তু জনগণের ঐক্য, জনগণের শক্তি। আমরা যত বেশি করে আমরা এটা করতে পারবো ততই ভালো। এখন আমাদের এটাও অ্যাপ্রিসিয়েট করতে হবে যে এটার কিন্তু কোনো অ্যান এক্সপার্ট হেডমাস্টারের কোনো ফর্মুলা নাই।
যে জঙ্গিবাদ দমন করলে এইভাবে এটা দমন করলে করতে হয়ে হবে, যাবে। হ্যাঁ। এটা কোনো স্ট্রাকচার্ড হাইলি স্ট্রাকচার্ড বিষয় না, আমাদের আসলে এটা সমন্বিতভাবে করতে হয়। আমরা দেখেছি যে ছেলে এক সময় মডেল কন্যাকে বিয়ে করেছে, সে যে এই জঙ্গিবাদ কার্যক্রম যে এক সময় গান করেছে, রিয়েলিটি শো করেছে, সে সঙ্গীতের মাধ্যমে বড় হয়েছে, সে গিয়ে জঙ্গিবাদে লিপ্ত হয়েছে। সো এটা কোনো ওই যেটা আমি বলবো যে অ্যান এক্সপার্ট হেডমাস্টারের কোনো সুনির্দিষ্ট ফর্মুলা নাই। ইনফ্যাক্ট আমাদের সর্বক্ষেত্রেই কাজ করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, প্রগতিবাদিতা অগ্রসরমানতার দিকে আমাদের সবার দৃষ্টি নিক্ষেপ করতে হবে। আর পশ্চাৎ বিমুখতা যেটা মানে পশ্চাৎমুখিতা যেটা, সেটাকে আমাদের একেবারে সচেতনভাবে বর্জন করতে হবে। জি পিন্টু ভাই, আমি বিরতির আগে যে প্রশ্নটি ছিল আমার, যে এই ভিডিও চিত্রটি প্রমাণ করে যে ভলি আর্টিজানের ঘটনা বাংলাদেশের সকল জঙ্গিবাদের পেছনে জামাতে ইসলাম জড়িত, শিবির জড়িত, কি বলবেন? দেখেন এটা হলি আর্টিজানের ঘটনা যে ইন্ডিভিজুয়ালি বা পার্টিকুলার ধরে পারবেন না, বা আমি সেই রমনার হলি আর্টিজানের ঘটনা যদি সরাসরি বলি জামাত জড়িত, আমি বলবো যে না, ওখানে সরাসরি জামাত জড়িত না। আবার যদি আমাকে বলেন বাংলাদেশের জঙ্গিবাদের বিস্তারে জামাত জড়িত, আমি বলবো হ্যাঁ জড়িত। আপনি এই যে বেনজির ভাই তো আপনার সেই পুরনো উদাহরণ থেকে শুরু করলেন, আমি যদি লেটেস্টে আসি, বা ওই যে আফগান ফেরতটাও যদি আমি ভুলে যাই, যেটা লেট 80s আসলো, এই লেট 90s যে জেএমবি প্রতিষ্ঠা হলো 98-এর ডিসেম্বরে, সেখানে আপনার জেএমবির 7 জন ছিল মজলিসে শুরার সদস্য, পলিসি মেকিং বডি যেটা, সেই 7 জনের মধ্যে তো 5 জনের ফাঁসি হয়েছে, সবাই আপনার জামাত ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এই শায়ক আব্দুর রহমানের কথা বলেন, ওনার জবানবন্দি যদি পড়েন, হ্যাঁ, ওনাদের কাছে দিয়েছে, কোর্টের জবানবন্দি দিয়েছে, সেই জবানবন্দিতে উনি নিজেই বলেছেন 85-এ উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামের ওই বৃত্তি নিয়ে গেলেন সৌদির টাকায়, ওখানে গিয়ে আপনার জামাতের বৈদেশিক শাখার সাধারণ সম্পাদক ছিলেন। দেশে এসে উনি আবার জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত হন, জামাতের সঙ্গে পরে ওনার একটু বিরোধ হয়। দেখেন, এটা হলো আপনার শায়ক রহমানের কথা বলি। তারপরে যদি বলি তার অপারেশন কমান্ডার বাংলা ভাই, আমরা ইন্টারভিউ করেছি, আমি তখন ডেইলি স্টারে ছিলাম, 2004-এ তার ইন্টারভিউ ছাপা হয়েছে। উনি নিজে বলছেন যে উনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করতেন। এভাবে আপনার এই 7 জনের মধ্যে 5 জন সরাসরি ছাত্র শিবিরের রাজনীতি করতেন। এরপরে যদি আসেন যে আমি এই গত আপনার 2002-03 পর থেকে এখন পর্যন্ত আমি ধরেন 100 জন জঙ্গির জবানবন্দি পড়েছি বা দেখেছি বা কালেক্ট করেছি। এর মধ্যে বেশ কিছু আমি পেয়েছি যেখানে বলছেন যে সাইদির বক্তৃতা শুনে উনি এই জায়গায় উদ্বুদ্ধ হয়েছেন, সেগুলো জেএমবির কথাগুলো বলছি। হ্যাঁ, সো আপনার জামাত কোনো না কোনোভাবে তো এই জঙ্গিবাদে সম্পৃক্ত হচ্ছে। তারপরে আবার এখন যদি দেখেন, এই যে কিছুদিন আগেও আপনার ওই ঝিনাইদহে আপনার একজন পুরোহিতকে হত্যা করার চেষ্টা করলো, ওখানে একজন আসামি ধরা পড়লো। সেই আসামি বলল যে 164-এ উনি বলেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নির্দেশে আমি এই ঘটনা ঘটাতে আসছি। তারপরে এই পুলিশ হত্যা হলো আপনার আশুলিয়া না কোথায়, পুলিশ হত্যা হলো, ওখানে যে আপনার ঘটনাটা ঘটলো, ওখানকার একজন অ্যারেস্ট হলো, উনি হলো আপনার আদমদিঘি ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের। আবার যদি বলেন এই হোসনি দালানের যে ঘটনাটা, তাজিয়া মিছিল প্রস্তুতির সময় যে বোমা হামলা ঘটানো হলো, ওখানে যে ধরা পড়লো ছাত্র শিবিরের কর্মী পাওয়া গেল। আবার আমরা যদি আরেকটু অন্যদিকে যাই, যেটা স্বীকার করি আর না করি, ইসলামিক স্টেটের যে মুখপাত্র দাবিক, সেই দাবিককে যেটা তারা তো মিথ্যা প্রচারণা চালানোর জন্য সেগুলি করছে, যেই ভিডিওটাও সেটার একটা অংশ, সেই দাবিকেই তথাকথিত আইএস বাংলাদেশ চ্যাপ্টারের যিনি প্রধান, উনি যে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ছাত্র শিবিরের গ্রাসরুট লেভেলের কর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। তো সো আপনি লিঙ্ক তো সব জায়গায় খুঁজে পাবেন। হ্যাঁ, তো এটা অস্বীকার করার উপায় নেই যে জামাতের রাজনীতি জঙ্গিবাদকে মানে বিস্তৃত করেছে। সো একটি দুটি ঘটনা দিয়ে আপনি এটা করলে হবে না। এদের চিন্তা চেতনা অর্থবিত্ত, আপনি যখন শুরুতে যদি আসেন 80-র দশকে, আপনার তারা যে মিডল ইস্টের টাকাগুলি পাচ্ছিল, তার রোহিঙ্গাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল, ওখান থেকে যে জঙ্গিবাদের তো অনেক হয়েছে, বা আরাকান আর্মির সঙ্গে তাদের যোগসূত্র আমরা পাই। তো সো জামাত এবং জঙ্গি বাংলাদেশের, এটাকে আপনি এক সূত্রে গাঁথতে পারেন, কিন্তু এটা এক সূত্রে গেঁথে শুধুমাত্র জামাতের উপর দোষ চাপিয়ে দিয়ে আমি যদি চুপ করে থাকি,
তাহলে কিন্তু এটা হবে না। জি, আমি আপনার কাছ থেকে একটু শুনবো যে জামাতের অর্থের কথা বলছিলেন বা আপনিও বিরতির মধ্যে বলছিলেন যে আসলে এই যে সৌদি পয়সা এবং সেটি দিকে বাংলাদেশে প্রচ্ছন্নভাবে দিনের পর দিন এই জঙ্গি অর্থায়নে থেকে যাচ্ছে, কিন্তু আমরা যেন সেই জঙ্গিদের ধরাছোঁয়ার বাইরে দেখি, যে যারা অর্থ দেয়, যারা অস্ত্র দেয়, তাদেরকে আমরা খুঁজে পাই না। আমি তো বরাবরই বলে আসছি যে এইটা জামাত ইসলামের অর্থ, বিত্ত, কৌশল সব তাদেরই। এই যে জেএমবি আলাদা কোনো স্বতন্ত্র কোনো দল, এইটা আমি মনে করি না। আমি সবসময় ভাবি এই জেএমবি, উনি তো বললেনই জেএমবির নেতাদের পরিচয়। এই শায়েখ আব্দুর রহমান যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যান, তখন ফুয়াদ আব্দুল্লাহ হামিদ আল খাতিব ছিলেন সৌদি আরবের অ্যাম্বাসেডর বাংলাদেশে, আর রিকমেন্ড করেছিলেন মীর কাসেম আলী। তো অর্থ এখনো তাদের সংগ্রহ কিন্তু বন্ধ হয়ে যায় নাই। সৌদি এমবাসিতে কিছুদিন চাকরি করে অ্যাম্বাসেডরের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। পরে রাবেতা আলম আল ইসলামের প্রথম অফিস কিন্তু সৌদি এমবাসির ভিতরেই, এখান থেকে কার্যকলাপটা চালানো হতো। তখন তার অ্যাম্বাসেডর প্রাইভেট সেক্রেটারি ছিলেন ইসলামী ব্যাংকের যে রিসেন্ট কয়েকদিন আগে গেলেন যে চেয়ারম্যান আবু জাহেদ, আবু নাসের নাকি, আবু নাসের আবু জাহেদ বা আবু জাহেদ আবু নাসের, এই নামটা জাহেদ ডাকতো ওনাকে সবাই। উনি ছিলেন অ্যাম্বাসেডরের প্রাইভেট সেক্রেটারি, এবং তারাই শেখ আব্দুর রহমানকে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়েছিল। তো এখন যে অর্থ যেগুলা সৌদি আরব তো অর্থ দিয়েছিল তাদের মিথ্যা কথার উপর আকৃষ্ট হয়ে। তারা বাংলাদেশ স্বাধীনতার পরে সৌদি আরব, লন্ডন থেকে গোলাম আজম সাহেব গিয়ে সফর করছেন, আরও তাদের নেতারা গেছে সৌদি আরবকে, তারা প্রভাবিত করছে এই কথা বলে যে আমাদের যারা মুক্তিযোদ্ধা তারা দেশে আসছে, এসে মসজিদগুলা সব ভেঙে দিছে, এগুলাকে আবার পুনর্নির্মাণ করতে হবে, মাদ্রাসাগুলাকে আবার পুনর্নির্মাণ করতে হবে, কোরআন শরীফ কারো ঘরে নাই, কোরআন শরীফ বিতরণ করতে হবে। এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা করে তারা টাকা সংগ্রহ করেছিল। এবং এখন তারা রাজধানী, জামাতের রাজধানী বর্তমানে লন্ডনে, এখন ব্যাপকভাবে লন্ডন থেকে ষড়যন্ত্র চলছে। এই যে বাংলাদেশে আমাদের রেবের ডিজি সাহেব তো এই ব্যাপারে, উনি তো এমনিও অনেক খবরাখবর রাখেন দায়িত্ব হিসাবে, তাছাড়া ব্যক্তিগত হিসাবেও উনি অনেক বেশি কনসাস, আমরা যা দেখলাম এই বিগত মুভমেন্টগুলা। লন্ডন এখন তারা অনেক বড় বড় নেতা জড়ো হয়েছেন, তার মধ্যে বিশেষ করে ব্যারিস্টার রাজ্জাক, এরপরে চৌধুরী মঈনুদ্দিন, আরেকজন তাদের খুব ধনাঢ্য ব্যক্তি ছিল দুবাই, আশরাফ, এরা এখন সবাই লন্ডনে, এবং ওখান থেকে তারা দিক নির্দেশনা দিচ্ছে, কৌশল পরিবর্তন করছে। তো এখন বাংলাদেশে তাদের যে প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো, এই আর্থিক স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে মাহফুজুর রহমান বলছিলাম। আমি বেনিজি স্যারের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতেছি। স্যার হলো আমরা আশেপাশে যতগুলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো আসলে এইভাবে নিয়ন্ত্রণ করা হয় না। এই যে যেমন স্যার কিছুদিন আগে আপনার এই যে হেফাজতের যে ব্যাপারটা গেল, এই ব্যাপারটাতে কিছু ছেলে যখন যাইতেছিল রাস্তা দিয়ে, তখন আমি জিজ্ঞেস করলাম, এই তোমরা কোথায় যাও? তো বলে যে আমাদের শিক্ষকরা পাঠাইছে, আমাদের ঢাকা যাইতে হবে। আমি বললাম, তোমরা ঢাকা কেন যাও, তোমরা কিছু জানো না? কয় না, আমাদের এরকম কিছু বলে নাই। তো বলছে যে সবাই ঢাকা যাইতে হবে। এই জন্য স্যার মানে সব সময় আমি দেখি আর কি, কম বেশি এটা যতই আমরা মানে মনের থেকে চিন্তা করি যে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের যতটুকু তদারকি হয় সরকারের তরফ থেকে, সেইভাবে আমাদের মাদ্রাসাগুলোতে কেন হয় না? স্যারের কাছে আমার এটা একটু প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। এটিএন নিউজের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। বিরতির আগে স্যার আপনার কাছে প্রশ্ন ছিল মাহফুজুর রহমান গাজীপুর থেকে, যে মাদ্রাসাগুলোতে কোনো ধরনের কোনো নজরদারি নেই, কিন্তু শুরু থেকে যেগুলো বলছিলাম, তা আসলে এই জায়গাগুলোকে ওপেন রেখে জঙ্গিবাদ দমন, এটা তো একেবারে সেই মানে এনিওয়ে আমরা মাদ্রাসাকে একেবারে টার্গেট করতে চাই না ফর জঙ্গিবাদ। আমরা তো দেখছি যে মাদ্রাসার বাইরের লোকজন, বুয়েটের দেখেছি আমরা জঙ্গিবাদী কার্যক্রম, আমরা আইবিএতে দেখেছি, আমরা নর্থ সাউথ আছে। সো একেবারে মাদ্রাসাকে নারোডাউন করতে চাই না, তবে মাদ্রাসা থেকে বিরাট অংশ তো অবশ্যই আসতেছে ফর দ্য এডুকেশন এভরিথিং। এখন গাজীপুর থেকে যেটা মাহমুদ সাহেব যেটা বলতে চেষ্টা করেছেন যে এদের উপরে নিয়ন্ত্রণ করা হয় না কেন, আপনি জানেন যে বাংলাদেশে শুধুমাত্র সরকারি মাদ্রাসাগুলোই মাদ্রাসা বোর্ডের আওতায়, আর বাকি মাদ্রাসাগুলো কোনো ধরনের কোনো বোর্ডের আওতায় আসতে চায় না তারা। আর আমরা যে কাজটা করি এটা বোধহয় আমাদের এখন ভেবে দেখার সময় হয়েছে। আমরা ওই যে বছর শেষে ধান দিয়ে, চাল দিয়ে, টাকা দিয়ে দায়িত্ব পালন শেষ করতে চাই। এখন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য ধর্মপ্রাণ মানুষ তো অবশ্যই ইসলামের প্রচার প্রসারকে সহযোগিতা করবেন, কিন্তু তার যে প্রদত্ত অর্থ, তার যে দান, তার যে কে বলে যে খয়রাত, এইটি দিয়ে কোন কাজে ব্যবহৃত হয়েছে এটা দেখার দায়িত্ব কিন্তু তাদের আছে। এখন যারা দান খয়রাত করছেন, টাকা দিচ্ছেন ইসলামে চর্চা করার জন্য, আল্লাহ তাআলার কি বলে মহান বাণী প্রচারের জন্য, সেই টাকা দিয়ে জঙ্গিবাদী কাজ করা হচ্ছে কিনা, তাদেরকে অশিক্ষা কুশিক্ষা দেওয়া হচ্ছে কিনা, এইটা আমার মনে হয় যারা টাকা দিয়ে সহায়তা করেন তার দেখার দায়িত্ব আছে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা কি বলে ন্যায়ভাবে, অন্যায়ভাবে, বৈধভাবে, অবৈধভাবে, ঘুষ দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থবিত্ত রোজগার করেন এবং পরে মনের মধ্যে এক ধরনের পাপ বোধ থাকে, অন্যায় বোধ থাকে, ব্যাক অফ দি মাইন্ড, তারপর টাকা নিয়ে শুধুমাত্র মাদ্রাসায় ঢালেন ভালো, কিন্তু এই টাকাটা দিয়ে যে আমার জঙ্গিবাদী কার্যক্রম হচ্ছে কিনা, দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে কিনা, এটা যেদিন টাকা দিচ্ছেন তিনি দেখার দায়িত্ব আছে। প্রত্যেকটা মাদ্রাসা যে এলাকায় হচ্ছে ওই এলাকার জনগণের ওই মাদ্রাসার পরিচালনায় অংশগ্রহণ করার এখন বোধহয় সময়ের দাবি। কারণ যদি সেন্ট্রালি গভর্নমেন্ট করতে চায় তাহলে তো আপনারা দেখেছেন যে সমস্যাটা অন্যভাবে আসে। আমি মনে করি স্থানীয় পর্যায় থেকেও যারা টাকা পয়সা দিচ্ছেন, পরিচালনা ওখানে আমাদের তদারকির বিষয় আছে এবং সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার একেবারে শেষ এবং সমাপনী বক্তব্য কি বলতে চান? আমি বলতে চাই এই মাদ্রাসাগুলাকে আরো আধুনিক করার জন্য সরকার অনেক প্রচেষ্টা নিয়েছিল, কিন্তু এই কাজগুলা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে একটা সিলেবাস কমিটি করে দেওয়া হয়েছিল জনাব মৌলানা আহমদ শফি সাহেবকে, তার প্রদান করে, এবং কো চেয়ারম্যান ছিলেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব এবং গহরডাঙ্গার মৌলানা রুহুল আমিন সাহেব। আমি যতটুকু শুনেছি যে তারা সিলেবাস তৈরি করেছিলেন, কিন্তু এইটা পরে বাধাগ্রস্ত হয়েছে। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আমাদের এই ছেলেদের ভবিষ্যতের স্বার্থে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা আমাদেরই সন্তান, তাদের ভবিষ্যতের স্বার্থে তাদের ভবিষ্যৎটাকে যাতে অন্ধকার করে দেওয়া না হয়, এজন্য এখন সকলকে চিন্তা ভাবনা করে এই ব্যাপারে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। পিন্টু ভাই, আপনার একদম সমাপনী শেষ কথা। এখন আমি আগেও বলি, এখনো বলছি, রাষ্ট্রের রাজনৈতিক দর্শন আপনাকে আগে ঠিক করতে হবে। দু চারজন জঙ্গি হত্যা করা বা নিহত করার মধ্য দিয়েই হবে না। আমার রাষ্ট্রের মধ্যে যে এই জঙ্গি বা মৌলবাদের সমর্থন গোষ্ঠী ঢুকে পড়েছে, সেটা রাজনীতি বলেন, প্রশাসন বলেন, সেটা চিহ্নিত করতে হবে। প্রথম দায়িত্ব রাজনৈতিক, দ্বিতীয় দায়িত্ব প্রশাসন থেকে এই জঙ্গি সমর্থক সহানুভূতিশীলদের বের করে আনতে হবে, এনে আপনাকে ঠিক করতে হবে আপনি সেকুলার সমাজের দিকে যাবেন না ওই যে মৌলবাদী সমাজের দিকে যাবেন। এর জন্য আপনার রাজনৈতিক কর্মসূচি নিতে হবে। ওই রাজনৈতিক সরকারের ইচ্ছা আছে জিরো টলারেন্সের কথা বলে, কিন্তু আমি রাজনৈতিক কর্মসূচি আমি ওইভাবে অত দেখি না। আর প্রশাসনের ভিতরে এখনো জঙ্গি ভাবাপন্ন মানুষ প্রচুর রয়েছে, এবং যেটা আজকের ঘটনা সেটার প্রমাণ। যে কারণে আজকে সচিবালয়ের সিদ্ধান্ত হয়েছে 5টার পর আর থাকতে পারবা না, কারণ ভয় পাচ্ছে। কেন? অনেক মানুষ এখানে থাকে, জঙ্গির সহানুভূতিশীল মানুষও থাকতে পারে। আমি সেইটাই বলছি যে এই যে আপনার কতদিন নিজেদের গার্ড দিয়ে রাখবেন সমাজটাকে, আপনি যদি ওই জঙ্গিবাদ মুক্ত রাখতে চান, যেমন রাজনৈতিক জাগরণ, সাংস্কৃতিক জাগরণ যেমন দরকার, রাজনৈতিক কর্মসূচি। অসংখ্য ধন্যবাদ। আপনার একদম শেষ কথা। আমি যেটা দিয়ে শিরোনাম ছিল সেখানে যেতে চাই যে জঙ্গিবাদের কৌশল পরিবর্তনের খেলা। এই খেলা আমি মনে করি যে আমরা এই যে যতই কৌশল পরিবর্তন করুক না কেন, এন্ড অফ দি ডে এটা নিশ্চিহ্ন হবে।
দেশের শান্তি বা কোনো সমৃদ্ধি কৌশলী কাজে আসবে না। লাগবে না, এটা আমরা বলতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।